শাশুড়ি কখন পুরোপুরি মা হতে পারে না। আমার কাছে মনে হয় আমি মা হিসেবে একটু ক্রেজি। আমি জাস্ট ক্যামেরা ধরি, জাস্ট এভাবে করি, হ্যাঁ আমার হাজবেন্ড এত ভালো, আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম। লায়লাকে ভর্তি করাতাম প্লে ক্লাসে আর মামুনকে প্রি প্লেতে। চিটং শহরে ম্যাক্সিমাম বিয়ের আগে ম্যাক্সিমাম মেয়ে ওর পটানো হয়ে গেছে। ওর সবগুলা গার্লফ্রেন্ডকে আমি হিংসা করি। কিন্তু কোন গার্লফ্রেন্ডটাকে বেশি হিংসা করে, তার নাম কি? মালদে। হ্যাঁ আপনি শাওন ভাইকে এই ডায়লগটা দিবেন, এই শাওন মালদে। হ্যাঁ আমি তো এটা বলি, আমার শাশুড়ি মাথায় দিয়ে দিছে আম্মু ডলার আসে। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল ফেরদৌস। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। চট্টগ্রাম থেকে ঢাকায় কেমন লাগছে ঢাকা? ঢাকা তো ভালোই, বাট একটু জ্যামের কারণে ঢাকাটা আসলে আমার জন্য স্যুট হচ্ছে না। চট্টগ্রামে জন্ম, বেড়ে ওঠা, সেখানের বিয়ে, দাম্পত্য জীবন, আবার সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, এই যাত্রাটাই আমরা একটু শুনতে চাই। আসলে তো আমি কন্টেন্ট ক্রিয়েট করছি এই 1 বছর হলো, মানে রিসেন্টলি শুরু করা। প্ল্যানিং কিন্তু এটা ছিল না। আমি ছিলাম পুরোই অন্য প্রফেশন। আমার ছিল টিচিং প্রফেশনে ছিলাম। আমি ইংলিশ মিডিয়াম একটা স্কুলের টিচার ছিলাম 5 ইয়ার। আমি একদিকে স্টাডিও রেখেছি, একদিক দিয়ে আমার মানে টিচিং প্রফেশনটাও ছিল। সো এর মাঝখানে আমার এটাতে ঢুকে যাওয়া কোনোভাবে আমি জানি না। সো ওভাবে করে টার্নিং পয়েন্টে চলে গেলাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে। একদম শুরুটা কিভাবে হয়েছিল? হ্যাঁ শুরু মানে আমার হচ্ছে ফার্স্টে তো আমার ফেসবুক, আমার ওখানে ভালোই ফলোয়ার ছিল। দেন কিছু একটা দিলেই দেখা যেত যে মানুষ খুব আগ্রহী নিয়ে দেখার ইয়ে করতো। যে কোনো একটা ট্রাভেল করলাম, সো মানুষ এটা খুব মানে আগ্রহ নিয়ে দেখতো। সো তারপর ভাবলাম যে আচ্ছা আমি ফার্স্ট অফ অল আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে আমি কি এরকম একটা পেজ খুলবো। ও বলে যে খুলো, বাট মানে উল্টাপাল্টা কিছু দিতে পারবা না। মানে দাও কিন্তু উল্টাপাল্টা কিছু দিবা না, তুমি ভালো কিছু দাও তাহলে ঠিক আছে। আপনার কন্টেন্টের যে মূল বিষয়গুলো, এর বেশিরভাগই একটা অংশ জুড়ে আপনার শাশুড়ি মা। আসলে এই অভিনয়টা কেমনে করেন, মানে যে শাশুড়ির সাথে এত সুন্দর সম্পর্ক? আমার সাথে আমি যে ভিডিওগুলো আমার শাশুড়ির সাথে করা হয় ওগুলো কিন্তু একদম ন্যাচারাল। আমার বলাই হয় না আমার শাশুড়ি। এটা কি সাজানো না? না না, ওই ভিডিও যেটা করি ওটা সাজানো না। বাট আমি যেগুলো বলি যে রিসেন্টলি এখন শাশুড়িরা যেমন হয়, একটু কি মনে করে শাশুড়িরা একটু জল্লাদ টাইপের হবে, মানে চারিপাশে মানুষ আমি ভাবি যে এই জিনিসটা আমি দিব তো মানুষ শেয়ার করবে। এটা আমার সাথে হয় না। কিন্তু যে আমি যে নেগেটিভ কথাগুলো বলি শাশুড়িরা এমন হয় এমন করে, মানে একটু নেগেটিভই থাকে বেশিরভাগ, যে পজিটিভ কমই বলা হয় শাশুড়িকে নিয়ে। কারণ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ভালো খুব কমই দেখা যায়। দেখবেন যে শাশুড়িরা সবসময় একটু সর্দার, আমি একটা কিছু নিয়েই বসে থাকে যে আমার কথায় সব চলবে। সো এইটার পরিপ্রেক্ষিতে আমার করা হয়। বাট আমি যখন ন্যাচারাল ভিডিও করি, যে আমি আমার শাশুড়ির সাথে ঘুরতে আসছি, এই যে আমার জামাই যায় না সাথে, আমার শাশুড়ি আসছে, এগুলো একদম ন্যাচারাল। কন্টেন্টে সবসময় আপনি শাশুড়ি মায়ের প্রশংসা করেন এবং ভীষণভাবে আপনাদের দেখেও আসলে ভালো লাগে। আজকে যদি একটা চ্যানেলের ক্যামেরায় যদি দুইটা দুর্নাম বলতে বলি, কি বলবেন? মানে আমার শাশুড়িকে নিয়ে এখন বলতে গেলে কি হয়, শাশুড়ি বউ অপোজিট হয়। বাট আমার দিকে হচ্ছে আমার শাশুড়ি যেমন আমিও তেমন। এটা আমার হাজব্যান্ডও বলে, আমার মা আর তুমি কীভাবে সেম হয়ে গেলে। মানে দুজনের ক্যারেক্টার কীভাবে সেম। যেমন আমি ঘুরতে অনেক পছন্দ করি, আমার শাশুড়ি ঘুরতে অনেক পছন্দ করে। মানে আপনি যদি বলেন যে এখন ঘুরে আসছো, তুমি এখন কোথাও যাবে, আমার শাশুড়ি বলে হ্যাঁ যাবো, এক পায়ে খাড়া, এখন যাবো। দেন এই ঘোরাঘুরিটা আছে আর তো আছে, মানে উনি হচ্ছে নিজে যেটা পড়বে যেটা করবে সব আমাকে সেটা করাবে। এই জিনিসগুলো আমার শাশুড়ির বদনাম বলতে আমি কি বলবো, কিছু ওরকম বলার কিছু নাই। উনি মানুষটা অনেক ভালো। ক্রেজি মাম্মি এই নামটা আসলে কেন ব্যবহার করলেন বা নিলেন? আমার কাছে মনে হয় আমি মা হিসেবে একটু ক্রেজি। কারণ হচ্ছে আমি 8-10টা মারা কেমন হয়, একটু ডিসিপ্লিন থাকতে হবে। মা কেমন বলতে, আমরা মা বলতে কেমনটা বুঝি, মায়াবী, খুব গোছালো, খুব পাঞ্চুয়াল, টাইমিং সব কিছু। এটা আমি এরকম না, আমি একদমই ক্রেজি। আমি আমার বাচ্চার সাথেও ওরকম বাচ্চামি করি, বাচ্চার সাথে বাচ্চা হয়ে যাই। আর আমাকে কেউ যখন আমি হুট করে কেউ আমার বেবি ছাড়া দেখে, সবাই বলে যে ওটা বাচ্চা একটা মেয়ে। আমার যে একটা বেবি আছে এটাও অনেকে মানে মনে করে না। কারণ আমি এত ফান করি, এত মানে খুব বেশি অ্যাক্টিভ থাকি। সো মাম্মি হিসেবে ক্রেজি বুঝতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, কিন্তু বউ হিসেবে কেমন? সেম, আমি ক্রেজি। আমি বলবো যে মানে আমার হাজবেন্ড যে আমাকে টলারেট করে এটাই অনেক। ওকে, আপনি তো তাকে বিভিন্ন সময় জ্বালান কন্টেন্টে নেয়ার জন্য, অনেক বেশি। তার আসলে এই জিনিসটা যখন বিরক্ত লাগে, মানে এরকম কোনো মজার ঘটনা আছে? মানে ওকে আমি বলি না যে আমি ভিডিওটা আনছি, তুমি আমার ক্যামেরায় থাকো।
Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আমি জাস্ট ক্যামেরা ধরি, জাস্ট এভাবে করি, হ্যাঁ আমার হাজবেন্ড এত ভালো, আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম, জাস্ট ক্যামেরা ও এমন থাকে, কি করতেছো এগুলো কন্টেন্ট, আমাকে নিও না, আমি থাকবো না, জাস্ট ও কন্টেন্টের মধ্যে এগুলোই বলে। আপনি দেখবেন আমার কন্টেন্টগুলোর মধ্যে আমার হাজবেন্ড প্রিপারেশন থাকে না, ও জাস্ট বসা থাকে, আমি জাস্ট এভাবে করে ক্যামেরা ধরি, আর ও অপ্রস্তুত অবস্থায় যেটা বলে ওটাই দিই, কারণ হচ্ছে যেটা আপনার ভিতর থেকে আসবে ওটাই ন্যাচারাল। আমি শিখাই দিব, ও শিখানোর কথা ও তো জীবনেই বলবে না, ও ক্যামেরার সামনে কখনোই আসবে না। তো সুন্দরী বউরা যখন একটু ব্লগ করে, কন্টেন্ট বানায়, তখন জামাইয়ের একটু ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে অনেক সময়। এ ধরনের কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা কখনো? আমি ওটা করতে দিইনি, মানে জটিলতাটা হতে দিইনি। সো আমার হাজব্যান্ড, আমার একটা মেসেজ আসলো, কোনো কিছু আসলে আমি আমার হাজব্যান্ডকে দেখাই যে দেখো মেসেজটা পাঠাইছে, যে ব্লক করে দাও, তা আমিও ব্লক করে দিই। থাকে না যে লুকানো, আমাদের মধ্যে লুকানো কিছু নেই। আমার সব কিছু ও জানে, ওর সব কিছু আমি দেখছি। সো আমাদের মানে একটা থাকে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক দেওয়ালটা নাই, আমাদের একদমই আমরা ওপেন, ওরটা আমি জানি, ও আমারটা ও জানে। এই দেয়ালটা না থাকার সুবিধাগুলো কি কি আসলে আপনার? আমার কাছে মনে হয় এই দেয়ালটা না থাকাটাই ভালো। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন দেয়ালটা তৈরি হয়ে যায়, তখন ওদের মধ্যে অনেক কিছু হিডেন থাকে, আমি তোমারটা জানছি না, তুমি আমারটা জানছো না। সো এটাতে হয় কি, একজন একজনের উপর একটা ভরসাটা থাকে না, ও তখন মাথায় থাকে যে আমার ওয়াইফ কি করছে, আচ্ছা একটু দেখি তো, বা আমার মনে হবে যে আমার হাজব্যান্ড কার সাথে কথা বলতেছে, একটু দেখি তো, আমি তো জানি ও কার সাথে কথা বলছে, এই টাইমে কার সাথে কথা বলতে পারে, ও জানে আমি এই টাইমে কি করতে পারি বা আমি কার সাথে কথা বলছি। সো ওই জিনিসটার প্রবলেমটা হয় না দেওয়ালটা যদি না থাকে। মেয়েদের সাইকোলজির জায়গা থেকে কোন বিষয়গুলোতে একটু হলেও থাকা উচিত বলে আপনি মনে করেন? ওইটা আমার বলতে গেলে আমার কাছে মনে হয় ওর মানে আমি একদমই যে একদম আমার কন্ট্রোলে রাখবো, আমার হাজবেন্ড আমার কন্ট্রোলে থাকবে, বা ও বলবে ওর ওয়াইফ ওর কন্ট্রোলে আছে, এটাকে কন্ট্রোল বলে না। আমার কথাটা এখন মনে হতে পারে যে এটা কন্ট্রোলিং ব্যাপারটা থাকে, তোমার সব আমি জানি, আমার সব তুমি জানো, এটা কন্ট্রোলিং না, বাট থাকে না যে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে ন্যাচারালি সব কিছু হয়ে যায়। হ্যাঁ, ওইটার ক্রিয়েট করতে হয় না, কোনো কিছু ন্যাচারালি হয়ে যায়। সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু একজন পুলিশ কর্মকর্তার আত্মহত্যার জায়গাটাও দেখেছি, সেখান থেকে বউ শাশুড়ির একটা বিষয় খুব প্রকটভাবে উঠে এসেছে। বিষয়টিকে আপনাকে ভাবিয়েছে কিনা বা কিভাবে অনেক দেখেছেন? অনেক এটা আপনি এটা আমার সাথে একমত হবেন কিনা জানি না, এটা এই যে বউ শাশুড়ির ঝগড়াটার মধ্যে মেইন যে যার কারণে হয় এটা কে জানেন? হাজব্যান্ড। আপনার হাজব্যান্ড যদি ঠিক না থাকে, তাহলে আপনার সাথে আপনার শাশুড়ি কখনো বন্ডিং ভালো হবে না। আর বা আপনার শাশুড়ি কখনো মানে একটা শাশুড়ি কি মানে চায় যে তার ছেলেটা তার আন্ডারেই থাকবে। এখন ওটার সম্পূর্ণ জিনিসটা ক্রিয়েট করা হচ্ছে হাজব্যান্ডের উপর। আমার হাজব্যান্ড যদি চায় যে না আমি আমার ওয়াইফকে ওইটা দিব যে সে তার শাশুড়ির সাথে সব কথা বলতে পারবে, বা শাশুড়ির সাথে ওই বন্ডিংটা থাকুক, আমি মাঝখানে যাব না, ওদের মাঝখানে ওরা ঝগড়া করবে, ওরা চুলাচুলি করবে, ওরা ওদের মতো করবে, এটার ভিতরে আমি যাব না। সো অনেক সময় হয় কি, কিন্তু বউ শাশুড়ি ঝগড়া করলে, চুলোচুলি করলে জামাই কেমনে না যাই পারে কানে, এটা তো পৃথিবীর কোনোভাবেই সম্ভব না। আপনি একটু ব্যাখ্যা করে বলেন আমাকে। মানে আমাকে আমার শাশুড়ি একটা কথা বললো, জিনিসটা আমাকে বলছে যে এই জিনিসটা হয়েছে। সো আমার শাশুড়ি যদি জিনিসটা তার ছেলেকে মাধ্যমে আমাকে বলায়, তখন আমার কি মনে হবে যে আমার শাশুড়ি তাও আমার হাজব্যান্ডকে বলছে, মানে প্যাচ করছে জিনিসটা, আমি আমার হাজব্যান্ড থেকে শুনেছি, তার মানে আমার খুব খারাপ লাগবে জিনিসটা। যদি এমন হয় আমার শাশুড়ি আমাকে ডিরেক্ট বলেছে যে জুথি তোমার এটা আমার ভালো লাগেনি, জিনিসটা আমিও ইজিলি নিব যে না আমার শাশুড়ি ভালো লাগেনি, আমি এটা করব না। যখন এটা ছেলের হয়ে আসে তখন এটা দুর্নাম হয়ে যায়। হ্যাঁ, আমি যদি একটা জিনিস আমার শাশুড়ির ভালো লাগেনি, লাগতেই পারে, এটা হতেই পারে, একটা মানুষকে সব সময় যে ভালো লাগবে তাও না। তো আমার শাশুড়ি একটা জিনিস ভালো লাগেনি, আমি বললাম এই তোমার আম্মুর এই জিনিসটা আমার ভালো লাগেনি, তোমার আম্মুকে বলে দিও। জিনিসটা হলে কেমন হয়, আমি যখন আমার হাজব্যান্ড সেই জিনিসটা তার মাকে বলতে যাবে, আম্মু তুমি এটা কেন করেছো, ও তো এটা পছন্দ করেনি, তো আমার শাশুড়ি কি ভাববে যে ও ছেলেকে তো হাতে নিয়ে ফেলেছে, ছেলেটা আমার হাতে নাই, বইয়ের কথা শুনে সবকিছু বসে চলে গেছে, তাবিজ করে ফেলেছে, যেটা এখন হচ্ছে বলছে সবাই। সো এই জিনিসটা হয়। যদি আমার কথা হচ্ছে আমার আর আমার শাশুড়ির মধ্যে আমার হাজব্যান্ড থাকবেই না, ওকে আমি চিনিই না। আমার শাশুড়ি আমার সম্পর্ক মা আমি চিনি, এটাও একটা সত্যি কথা, শাশুড়ি কখন পুরোপুরি মা হতে পারে না। আমি যতই বলি আমার শাশুড়ি ভালো, আমার পার্সন হিসেবে আমার শাশুড়ি ভালো, কিন্তু সে কখনো আমার মা হবে না। আমার মা আমার মাই, আমার শাশুড়ি। সো আমরা যখন একসাথ করে ফেলতে চাই যে সে তো আমার মা বলেছি, তাহলে মায়ের মতো কেন না,
আমি মেয়ে হিসাবে তো তাকে একেবারে পুরোপুরি মাও ভাবতে পারি না। যেমন আমি আমার মার কাছে যে একটা উল্টাপাল্টা বলে ফেললাম যে আম্মু এটা কেন করছো, আম্মু এটা ভালো লাগে অনেক সময় আছে গালিও চলে আসে হ্যাঁ মুখ ধরু থেকে ভালো লাগতেছে না, এটা কেন করতেছো। এখন আমি শাশুড়ির কাছে যে বলতে পারবো না, ধরু আম্মু ভালো লাগতেছে না, মা এটা কি ছেলের পর নিয়ে আসলাম। তো এটাই এখন আমি যদি বলি আমার মা, এটা হবে না কখনো। মা শাশুড়ি এটা আমাদের ব্যালেন্স করতে হবে। আর এই যে জিনিসটা বললেন যে রিসেন্টলি যে ঘটনাটা হলো, আমি বলবো ওই যে থাকে না কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে, এটা আসলে আমাদের হাতে নাই। দেখা গেছে যে মা সাইকোলজিটা ওভাবে করে গ্রোথ করেছে যে আমার ছেলে আসবে, ছেলের প্রথম চেহারাটা আমাকেই দেখবে, বা ছেলে বাথরুম থেকে ওয়াশরুম থেকে বের হলো আমি তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, তোয়ালাটা আমিই দিব, আমার ছেলের বউ দিতে পারবে না। সো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং নাই। সো এটাতে আমরা ওটা কিছুই করতে পারবো না। ওটা আপনি যদি কাউন্সিলিংও করেন ওই শাশুড়িকে, তাহলে সে কখনোই ঠিক হবে না, কারণ ওর মেন্টালিটিটা এরকম। আবার বউ, সে যদি বলে যে না আমার শাশুড়ি কেন এখনও তার হাতের মুঠে জামাইকে রেখে দিয়েছে, কেন আমার জামাইকে আমি পুরোপুরিভাবে পাচ্ছি না। সো এই জিনিসগুলো হচ্ছে এই দুজনের যে মিসকনসেপশনের কারণেই জিনিসগুলো। তবে মোটা দাগে কিন্তু এখনকার সামাজিক প্রেক্ষাপট বা এই জেনারেশনের জায়গা থেকে ছেলে মেয়েদেরকে বিয়ের পর একটা স্পেস দেওয়া উচিত, বিশেষ করে হচ্ছে সেটা যৌথ ফ্যামিলি হলেও তাদেরকে স্পেস দেওয়া উচিত। একটা সময় না, বিয়ের একটা সময় পরে আসলে সন্তানটা কিন্তু বাবা মা মুখী হয়, এই জায়গাটা ঠিক কিনা আপনার? হ্যাঁ, মানে এটা আপনি তো আমার বলাটা আপনিই বলে দিয়েছেন, সত্যি কথা। এই সময়ের যারা কন্টেন্ট বানায় তারা তো আসলে বিভিন্ন উদ্ভট কন্টেন্ট তৈরি করে, অনেক সময় সোশ্যাল ইস্যুও আছে। এর মধ্যে আসলে এই লায়লা মামুনের এইসব বিষয় টিষয়ের সামনে আসলে কেমন লাগে তখন? আমার কাছে মনে হয় কি আমার লাইফে এন্টারটেনমেন্ট নাই, এখন একটা কিছু আসলো এন্টারটেনমেন্ট পেলাম, আর এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো, এটাতে আমার মিলিয়ন ভিউ হবে, আমি এটা বুঝি, এটা ছাড়া আমি আর কিছু বুঝি না। ওকে, তার মানে লায়লা মামুন আপনার কন্টেন্টের বিষয়? হ্যাঁ, এটাই আমার কন্টেন্ট পেয়ে গেছি, নতুন একটা কন্টেন্ট। এটা তো আমার রিসেন্ট ভিডিও তো মিলিয়ন ক্রস করে ফেলেছে। তার মানে আপনি চান যে লায়লা মামুনের ঝগড়া অনেক বেশি বাড়ুক? হ্যাঁ হোক, আমার প্রবলেম নাই, ওরা ঝগড়া করুক, কারণ ওরা কখনো ঝগড়া থামবে না। দেখবেন কিছুদিন পর ওরা আবার একসাথে হয়েছে, এটা নিয়েও একটা কন্টেন্ট পাবো। সো এটা আমাদের লাভ। যারা কন্টেন্ট ক্রিয়েট করে, দেখেন আপনি কিন্তু হেড করছেন, হেড করে একটা ভিডিও বানাচ্ছেন যে ওরা এটা কেন করলো, এটা তো ভালো হলো না, এটাতেও কিন্তু আপনার ভিউ হচ্ছে, আপনি এদিক দিয়ে আপনিও কিন্তু লাভবান, এই দিয়ে আমিও একটা পজিটিভ কিছু বলছি, এটাতেও আমি লাভবান। মানে ওদের যা হোক, আমরা যারা আশেপাশে আসি আমাদেরই লাভ হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটাররা যখন হচ্ছে একটু পড়ে যায় বা হাইপ থাকে না, তখন তারা এরকম মারামারি, এরকম অদ্ভুত সব ইস্যু তৈরি করে, ঠিক আছে, বিয়ে শাদিও করে ফেলে, এরকম ঘটনাও আছে, বা বউ ছেড়ে দেয়। তো এই বিষয়গুলো আসলে সামাজিক অসুস্থতা বা সামাজিক দায়বদ্ধতার জায়গায় প্রভাব পড়ে কিনা? অনেক বেশি প্রভাব পড়ে। আমি তো ভয় পাচ্ছি যে নিউ যে জেনারেশনরা আসছে, ওরা তো পড়ালেখা করবে না, ওরা তো ভাবছে যে আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করি, আমার তো টাকা আসছে, আমি একটা অদ্ভুত একটা কাজ করি বা বিল্ডিং থেকে দোতলা থেকে লাফ দিই, আমার কন্টেন্ট হয়ে যাচ্ছে, আমি টাকা পাচ্ছি। জিনিসটা একটা মেন্টালিটি না খুবই বাজে পর্যায়ে চলে আছে। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করি, বাট আমার কাছে মনে হচ্ছে আমি আদৌ কি ঠিক কাজ করছি? কারণ আরও 10-12 জন কিন্তু এগুলো দেখছে, আরও মানুষ দেখছে জিনিসগুলো, ওদের উপর কীরকম একটা ইফেক্ট আসে। আমার নিজেরও ভয় লাগে যে আমি কি আসলে ঠিক কাজ করছি, কারণ এটা একটা সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যেও চলে আসে। আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, এটা মানুষের কিভাবে নিতে পারছে আদৌ কি না, সেটার জন্য আমার নিজের কাছেই মনে হয়। বাট এই যে আপনি যেটা বললেন, এখনকার মানুষ বিয়ে করছে, একটা বিয়ে না 2-3টাও বিয়ে করছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যে আমার সাথে সঙ্গী আরও বাড়ছে, আমার ভিডিওতে ভিউ হচ্ছে, এই জিনিসগুলা। দেন আরও অনেক, আপনি হাজার ফেসবুক খুলে জাস্ট এটা, এখন অনেকে ফেসবুক দেখাও বন্ধ করে দিচ্ছে, যারা একটু এইসব থেকে দূরে থাকতে চায় তারা ফেসবুকই অফ করে দিচ্ছে। কি করবে, ফেসবুক খুললে লায়লা মামুন, ফেসবুক খুললেই হেটার্স একজনকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, 1 মাস এটা নিয়ে টানা ভিডিও যাচ্ছে। সো মানুষ এগুলো দেখে দেখে বোর হয়ে যায়। লায়লা মামুনকে যদি আপনার স্কুলে ভর্তি করানো হতো ইংলিশ মিডিয়ামে, আপনি কি শেখাতেন তাদের? আমার তো পুরো কাজটাই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, মানে আমি বাচ্চাদেরকে জাস্ট বুঝানো, বাচ্চাদেরকে প্যাম্পার করা। এখন ওরা হচ্ছে বাচ্চাদের মতনই বিহেভ করছে, যেটা ওটা বাচ্চাদের মতনই করছে। সো ওদেরকে আমি ফার্স্ট অফ অল একই ক্লাসে কখনো একই ক্লাসে ঢুকাতাম না, ওকে 1 ক্লাস, একে 1 ক্লাস। লায়লাকে কোন ক্লাসে ভর্তি করতেন আর মামুনকে কোন ক্লাসে ভর্তি করতেন? লায়লাকে ভর্তি করাতাম প্লে ক্লাসে আর মামুনকে প্রি প্লেতে। প্রি প্লে মানে ওর চাইতে একটু ছোট, মানে যারা এখনো কথা মুখে ফুটেনি, মাত্র শুরু করছে, ওই ক্লাসে আমি মামুনকে দিতাম। চট্টগ্রামে যখন বের হন, আপনার তো কন্টেন্ট অনেক মানুষ দেখে, তখন যে আপনার নাম তো অনেকেই হয়তো জানে না,
ক্রেজি মাম্মি বলে ডাক দেয়, তখন কেমন লাগে আসলে? আমাকে তাও বলে কি অনেক সময় তো বলে যে আপু আপনি ক্রেজি মমি না, আপুকে অনেক সময় এটাও বলে আপু আপনি না ওই ক্রেজি কি জানি মমি না, আপনি মমি ওই যে ক্রেজি, মানে কথাগুলো আমার হাসি আসে। এমনও হয় একটা মেয়ে মানে নাক কান বন্ধ বোরকা পরা হুট করে এসে দাঁড়িয়ে মাঝখানে আপু আপু আপনি ক্রেজি মমি না, আপু আপনি আমার আম্মু পুরো ভয় পেয়ে গেছে, মানে আম্মু লিটারি ভয় পেয়ে গেছে, মাঝখানে ডাকাতি এই জিনিসটা বের হয়েছে না, ডাকাত এখনো আছে। সো ওই জিনিসটা আমার আম্মু ভেবেছে কে না কে চলে আসলো মুখের সামনে এসে খুব হুমড়ি খেয়ে পড়েছে। সো ভালো লাগে, আবার যখন আমাকে ক্রেজি মমি বলে ডাকে সেটাও ভালো লাগে, এনজয় করি। ভাইকে যদি কন্টেন্ট ক্রিয়েটর বানান তার নাম কি রাখবেন? তার নাম কি, তার নাম অ্যাংরি ছাড়া আমি ওর নামের আশেপাশে কিছুই দেখি না। অ্যাংরি হাজব্যান্ড, তারপর হ্যান্ডসাম বলা যায়, এরকম কোনো নাম পাচ্ছি না। না সে হ্যান্ডসাম বলা যায় কি, মানে কনফিউজড কেন, সে তো হ্যান্ডসাম। হ্যান্ডসাম, হ্যাঁ। তো কন্টেন্টের সে কেন রাগ থাকে সবসময়, অ্যাংরি মুডে থাকে, এটা কি? ও কিন্তু অপোজিট থাকে, ও কিন্তু দেখায়, ও কিন্তু একদমই আমার সামনে অ্যাংরি না, আমার সামনে ও ডান্সও করে, আমার সামনে ও সব করে, বাট ও হচ্ছে মানুষের সামনে একটা আলাদা একটা ইমেজ নিয়ে মুড বসে নিয়ে থাকে থাকে যে আমি কিন্তু রাগী। আমি কিন্তু রাগী। এজন্য কি অন্য কোনো মেয়েদের কখনো মানে বিয়ের পর পাশে এসে ঘেঁষতে দেখেছেন ভাইয়ের? ও এখন হয় না, কারণ আমি ওকে নিয়ে এত ভিডিওস দেই, এত পিকচার দেখে, মেয়েরা কাছে এসে কথা বলতে চাইলেও পারে না, দূর থেকে তো এটা কেটে গেছে, হ্যাঁ, আপনি ওটা কাটানোর ব্যবস্থা করে হ্যাঁ, দিয়েছেন। আমার একদমই টেনশন নেই যে কোনো মেয়ে রিলেটেড কিছু, দূর থেকে দেখলে একটু হাসে, স্মাইল দেয়, আমাকে বাসায় এসে বলে জানো আজকে মেয়েরা না আমার দিকে তাকায় হাসছে, আমি সমস্যা নেই, ওই যে ক্রেজি মামি হাজবেন্ড দেখেই হয়তো হাসছে। সে মনে করেন আরেকটা প্রেমে পড়ে গেল, আপনাকে এসে বললো যে আমি তার একটা বিয়ে করতে চাই, হ্যাঁ, তখন আসলে আপনার এক্সপ্রেশন বলে, প্রায় বলে ভাইয়া এটা আমার জন্য ইউজ টু, ও এসে বলে যে আমি আরেকটা বিয়ে করব, কিন্তু মানে ও এটা আমাকে ইউজ টু করে ফেলছে, সো আমার এটা এত গায়ে লাগে না। এই ভয় দেখানো এই ভয় দেখানো হয়ে গেছে যে আমি আরেকটা বিয়ে করে ফেলবো, কিন্তু হ্যাঁ করো, সমস্যা নাই। আরেকটা জিনিস হচ্ছে ওর মানে ও তো মাশাআল্লাহ হ্যান্ডসাম আছে, আমি সবসময় বলি, আমার কন্টেন্টও বলি আমার হাজব্যান্ড অনেক হ্যান্ডসাম। সো এটার কারণে চিটং শহরে ম্যাক্সিমাম বিয়ের আগে ম্যাক্সিমাম মেয়ে ওর পটানো হয়ে গেছে। সত্যি কথা, আমার হাজব্যান্ড শুনলে আমাকে বকা দিতে পারে যে তুমি এখানে কেন বলছো, বাট ম্যাক্সিমাম মেয়েই পটানো হয়ে গেছে। আমি যার সাথে দেখি চিনো ওকে, চিনি, আমার এক্স, মানে ম্যাক্সিমামই চট্টগ্রাম শহর তো ছোট, সো দেখা যায় যে সুন্দর সুন্দর যতগুলো মেয়ে আছে ওর এক্স হয়ে গেছে। সবচেয়ে কোন এক্সকে আপনার হিংসা করেছেন? ওর সবগুলা গার্লফ্রেন্ডকে আমি হিংসা করি। কোন গার্লফ্রেন্ডটাকে বেশি হিংসা করেন, তার নাম কি? নাম ও বাবা, ওরা তো বুঝে যাবে কিভাবে বলি, কিন্তু আছে ওর, এমনও আছে ওর এক্স গার্লফ্রেন্ড আমার ফেসবুকে অ্যাড আছে, এখনো অ্যাড আছে। আমি হাই হ্যালো বলি, মাঝে মাঝে কথাও বলি, ও বলছে তোমার লজ্জা লাগে না? কেন, এখন তো তুমি আমার, এখন আমি কথা বলতেই পারি, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার কোনো প্রাক্তনকে কি ভাই আছে না? চিনে, বাট ওটা তো নাম আমি মুখে নিতে পারবো না, ও আমার ব্যাপারে খুবই সেন্সিটিভ। আমি যদি কারো নাম মুখেও নিই, ওর চেহারাটা ওই সময় এত ভয়ঙ্কর হয়ে যায়, আমি আর মুখেও আনি না, কিন্তু ও সবই জানে। এই সময় যারা আছেন তাদেরকে দাম্পত্য জীবনে একটু ভালো থাকার কোনো একটা টিপস দিতে বলি, কি দিবেন? আমি বলবো একজনকে খুবই বুঝতে হবে, আর না হাজব্যান্ড যদি একটা কথায় বলে যে তুমি এটা করো না, তোমার জন্য ভালো না, ও কিছু একটা ভালো বুঝেই সে জিনিসটাতে না করেছে, এটা একটা মেয়েকে বুঝে নিতে হবে। যদি না, হ্যাঁ আমার হাজব্যান্ড না করলো, এটা আমি আরও বেশি করে করবো, কেন না করলো, এটা তো ঠিক করলো না, এই জিনিসটা করলে কখনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর হবে না। আমার হাজব্যান্ড না করেছে তার মানে সে কিছু একটা বুঝেই না করেছে, সেটা আমার মানতে হবে, এটা আমার বুঝতে হবে। আর হাজব্যান্ডেরও সেম, আমার ওয়াইফ যদি বলে যে তুমি ওর সাথে মিশো না বা ও তোমার জন্য ভালো না, সো সেটা তো তার বুঝে নিতে হবে যে আমার ওয়াইফ যখন না বলেছে আমি এটা থেকে সরে আসি, কারণ ওয়াইফ না, মেয়ে মানুষের মাথার বুদ্ধি ছেলেদের থেকে একটু বেশি হয়, ওরা কিন্তু চোখ দেখে বুঝে যায় সে তার ক্ষতি করবে কি করবে না। আল্লাহ ওদেরকে একটা ন্যাচারাল পাওয়ারই দিয়ে দিয়েছে মেয়েদেরকে, আমার কাছে মনে হয়। চট্টগ্রামের মানে আরো সুপরিচিত ব্র্যান্ড প্রমোটার বা কন্টেন্ট ক্রিয়েটর কারা আছে এই মুহূর্তে? আছে, অনেকেই আছে, বাট আমার স্পেশালি কারোর সাথে আসলে এভাবে করে স্পেসিফিকভাবে কারোর সাথে পরিচিত আমার কাছে। বাংলাদেশের কাকে দেখে মনে হয় যেন কন্টেন্ট বানাতে পারলে খুবই ভালো লাগতো? রিপন ভিডিও, মানে ওই ভাইয়াটার সাথে আমার দেখা করারও খুব ইচ্ছা, ওনার সাথে একটা কন্টেন্ট বানিয়ে ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। ওনার সাথে এখন ভালো ভালো সেলিব্রিটিরাও যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। রিপন ভিডিওর কোন ডায়লগটা আপনার সবচেয়ে প্রিয়? ওই যে আই লাভ ইউ। সাকিবের সিনেমার কোন ডায়লগটা আপনার সবচেয়ে পছন্দের? কোনটা? সাকিব খানের নতুন? হ্যাঁ। ওই জিল্লু জিল্লু মালদে। মালদে, হ্যাঁ। আপনি শাওন ভাইকে এই ডায়লগটা দিবেন। এই শাওন মালদে। শেষ কথা আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, এই ক্যামেরায় বলবেন।
আমি তো কন্টেন্ট ক্রিয়েট করি, সো এই কথাটা হচ্ছে আমি অনেকেই ফেসবুকে লাইভে এসে রিলস বানিয়ে অনেকভাবে বলার ট্রাই করেছি যে আমি যে কন্টেন্টগুলো বানাই, আমার শাশুড়ি হাজব্যান্ড যেটাই বানাই না, এখনকার সময় যা হচ্ছে এই রিলেটেড যে কন্টেন্টগুলো বানাই এগুলো আমার সাথে হয় না। মানে এটা আমি ফেস করেছি দেখে আমি দিচ্ছি এমন কিছুই না, এগুলো আমার একদমই এখনকার সময় যেগুলো আমি জানি আপনারা আমার এই জিনিসটা শেয়ার দিবেন, এটা আমার মাথায় রেখে আমি জিনিসটা ভিডিওটা বানাই আর মিলিয়ন শেয়ার যায়। সো এর মানে না যে সেটা আমার সাথে হচ্ছে, এটা ভাবেন না। আমার কমেন্টের নিচে পুরো আপনার শাশুড়ি এমন, আপনি কেন এমন বলেছেন, বা শাশুড়ির সাথে আপনার সম্পর্ক ভালো না, এটা সোশ্যাল মিডিয়াতে বলার কি আছে, কিন্তু এটা কিছুই না, এটা তো আমার সাথে হচ্ছে না। আমি জাস্ট এটা আপনারা রিলেট করতে পারেন, আপনারা রিলেট করতে পারেন দেখি এত শেয়ার আসে, মিলিয়ন ভিউ হয়। আপনারা শেয়ার দিচ্ছেন, মন খুলে শেয়ার দিচ্ছেন, যেটা আপনারা বলতে পারছেন না, ডাইরেক্ট যে শাশুড়িকে বলতে পারছেন না, আমার জিনিসটা শেয়ার দিয়ে ডাইরেক্ট শাশুড়িকে বুঝাই দিচ্ছেন যে আম্মু এটা তোমাকেই দিছি। সো এটা আমার সাথে একদমই হয় না। এমনটা হয়েছে ভাইয়া, সত্যি কথা বলি, কথার মাঝখানে চলে আসছে, এমনটা হয়েছে আমার শাশুড়ি রিলেটেড কিছু দিয়েছি, আমার আশেপাশে মানুষরা আমার শাশুড়িকে যে বলছে দেখ তোর ছেলের বউ কী দিছে, তোকে নিয়ে দিচ্ছে, তোকেই বলছে, দেখছোস তুই এমন করস। আমার শাশুড়ি পুরো নার্ভাস হয়ে যায় যে আল্লাহ কি বলে, এরকম তো আমি না, আমি তো এরকম শাশুড়ি না, আমার ছেলে বউটা কেন বললো। তারপর আমার কাছে এসে বলে জুথি তুমি যে এগুলো দিচ্ছ মানুষ তো মনে করো তোমার আমার সম্পর্ক খুবই খারাপ। আমি যে আম্মু আপনি চিল থাকেন, আপনি বলেন যে এগুলো কন্টেন্ট, আপনি এগুলো মাথায় নিয়ে না, আর আমি আর আপনি তো জানলে হলো যে আপনাদের সম্পর্ক, আমার আর আপনার সম্পর্ক ভালো। সে তার বান্ধবীকে ওই যারা দেখাইতে এসে বলে দিবে যে তুমিও শেয়ার দাও, আমার বৌমার ডলার বেড়ে ডলার বাড়বে। হ্যাঁ আমি তো এটা বলি, আমার শাশুড়ি মাথায় দিয়ে দিচ্ছে আম্মু ডলার আসে, আপনি চিন্তা করেন না, ডলার আসে, টাকা পাচ্ছি। দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটার জান্নাতুল ফেরদৌস। আমরা তাকে কিন্তু ক্রেজি মাম্মি নামে চিনি। আসলে তিনি তার ব্যক্তিগত জীবন বোধের কথা বলেছেন, যেগুলো কন্টেন্টে আসলে ফুটিয়ে তোলেন সেটি তার একান্তই কন্টেন্টের ভাবনা, এটিও স্পষ্ট করেছেন। পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন।